নমস্কার, আমি জীবন কুমার কুণ্ডু, হেডমাস্টার রায়ন হাই স্কুল। আমি ওয়েব একাডেমিয়াকে প্রথমেই আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম করার জন্য। আমাদের প্রধান উপদেষ্টা শ্রী পার্থপ্রতিম দেবনাথকেও ধন্যবাদ এই সুন্দর প্রেজেন্টেশন করবার জন্য। আমাদের যে ছাত্রছাত্রীরা রয়েছে, তোমরা যারা দেখছো এই পেজ, যারা এটাকে ফলো করছো, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে আজকের দিনে এই অনলাইন কোচিং বা অনলাইন টিচিংয়ের কতটা উপকারিতা, সেটা আমরা বিভিন্ন রকমভাবে তোমরা উপকৃত হচ্ছ, তারই একটা ক্ষুদ্র প্রচেষ্টা আমাদের। তো দেখা যাক কীরকম আমাদের এই প্রচেষ্টা। তোমাদের যত বেশি ফলো করবে, যত বেশি এটা দেখবে, তত বেশি তোমরা উপকৃত হবে। আর একটা জিনিস বলে রাখি, আমি যে ছোট্ট টপিকটি পড়াবো সেটি হচ্ছে ক্লাস 11-এর সার্কুলার মোশন পোর্শনটি। তো আমার পড়াবার পর যদি তোমাদের কোনো রকম কোশ্চেন থাকে যে এইটা বুঝতে পারলাম না বা এই জাতীয় যদি কোনো এক্সাম্পল আরও দরকার হয়, তোমরা কমেন্ট বক্সে জানাবে। আমরা পরবর্তী ভিডিওতে তার সমস্ত রকমের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তাহলে আমরা শুরু করছি আমাদের প্রথম যে চ্যাপ্টারটি, সেটি হচ্ছে সার্কুলার মোশন। তো অর্থাৎ বৃত্তীয় গতি। এখন আমরা জানি যে মোশন গতি আমরা দু রকমের গতি আমরা পড়ে এসেছি, 9-10-এ তোমরা পড়ে এসছো। এটি একটি ক্লাস 11-এর চ্যাপ্টার। তোমাদের নতুন যে সেমিস্টার সিস্টেম, সেই সেমিস্টার সিস্টেমে দেখবে মোশন চ্যাপ্টারের মধ্যে লাস্ট দিকে আছে সার্কুলার মোশন অংশটি। তো আমরা গতিকে যদি আমরা দুটো ভাগে ভাগ করি, একটা হচ্ছে সরলরৈখিক গতি আর একটা হচ্ছে বৃত্তীয় গতি, যেটাকে আমরা লিনিয়ার মোশন আর সার্কুলার মোশন বলে জেনে থাকি। তো একটা জিনিস তোমাদেরকে বলে রাখি যে আমাদের বাংলার কিছু টার্মিনোলজি আছে, তো ফিজিক্সের ইংরেজি যে টার্মিনোলজিগুলো সেগুলো তোমরা অবশ্যই জানবে। এই কারণে জানবে কারণ পরবর্তীকালে নিট বা যেই মেন্স তোমরা বিভিন্ন ধরনের কম্পিটিশনে যাবে বা সেই সমস্ত পরীক্ষাগুলো দেবে, তো সেখানে গিয়ে এই ইংরেজি টার্মিনোলজিগুলো কিন্তু খুব দরকার। তো চেষ্টা করবে যে ইংরেজি টার্মিনোলজিগুলোর সঙ্গে একটু ফ্যামিলিয়ার হওয়ার। তো আমরা লিনিয়ার মোশন পোর্শনটা একটা আলাদা চ্যাপ্টার, তারই একটা পার্টের মধ্যে দেখবে মোশন চ্যাপ্টারের মধ্যে লাস্ট দিকে আছে সার্কুলার মোশন। এটা অনেকের কাছেই, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা দিয়ে বলছি, এটা অনেকের কাছেই একটু শক্ত লাগে। আমার বিগত অভিজ্ঞতা, যখন আমরা প্রচুর পরিমাণে পড়িয়েছি, ক্লাসে যখন টিচিং করিয়েছি, এখনো ক্লাস টিচিং যখন করাই, তখন ছেলেদের কাছে এই শব্দটা যেন একটা অন্যরকম একটা ব্যাপারটা লাগে। ব্যাপারটা অন্যরকম কিছুই না, একই রকম, শুধু কতগুলো ফিগারকে একটু তোমাদের ডেমনস্ট্রেট ভালোভাবে যদি তোমরা করো বা ভালোভাবে যদি ফলো আপ করো, তাহলে বুঝতে পারবে যে ব্যাপারটা কিছুই না, খুবই ইজি একটা অংশ। তো আমরা প্রথমেই আমরা সার্কুলার যে মোশন, বৃত্তীয় গতি, এই অংশটায় আমরা আসবো। তো দেখো, আমাদের কোনো একটা বডি, তার একটা সেন্টার অফ মাস থাকে। তো বডিটা যদি এইভাবে যাতায়াত করে, এটা হচ্ছে লিনিয়ার মোশন। আর বডিটা তার যদি সেন্টার থেকে সেন্টারকে অ্যাক্সিস করে সেটা যদি তার চতুর্পার্শ্বে ঘোরে, যেমন ফ্যান বা গাড়ির চাকা, এইগুলো দেখো প্রত্যেকটা কিন্তু একটা বৃত্তীয় গতি, অর্থাৎ একই সেন্টারের উপরে বেস করে সে চতুর্দিকে মুভমেন্ট করে যাচ্ছে। তো এর জন্য যে ফর্মুলাসগুলো, অর্থাৎ নিউটন লস অফ মোশন, আমরা জানি নিউটনের সূত্রগুলি, সেই সূত্রগুলি এখানে যেমন ভ্যালিড, সেই সূত্রগুলি কিন্তু এর ক্ষেত্রেও সমপরিমাণে ভ্যালিড। এটা এমন নয় যে এটা কোনো আলাদা বিষয় বা আলাদা কোনো অংশ, তবে হ্যাঁ, চিহ্নগুলো একটু কিন্তু জাস্ট আলাদা। একটু কতগুলো গ্রিক ওয়ার্ড দিয়ে আমরা এগুলোকে ব্যাখ্যা করি। তো প্রথমেই আমরা একটু ফিগারটাকে বড় করে দেখে নিই। ধরে যাক কোনো একটা বস্তু এ আছে, সেন্টারটা সবসময় আমরা ও দিয়ে রিপ্রেজেন্ট করব, সি দিয়েও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো কোনো একটা বস্তু বলতে আছে, সে, আমি প্রথমেই বললাম, এটাকে কেন্দ্র করে সে ঘুরতে থাকবে, অর্থাৎ বৃত্তীয় গতি মানে একটা বৃত্তের মতো সে ঘুরতে থাকবে। তো ধরে নিলাম কিছু সময় পর সে বিতে এলো।
দেখো তোমরা ম্যাথামেটিক্সে কোণ পড়েছো 7-এ, সেই কোণ তোমরা কি পড়েছো কোণে, না এই অ্যাঙ্গেলটা যদি আমরা থিটা বলি তাহলে এই বিটা হচ্ছে সেই বৃত্তচাপ, যেটাকে আমরা এস দিয়ে রিপ্রেজেন্ট করলাম। ও থেকে এ, এটাকে আমরা বলছি রেডিয়াস বা ব্যাসার্ধ, তোমরা জানো। তো এই জায়গাটাকে যদি আমরা ভালো করে লক্ষ্য করি তাহলে কি দেখব, এই থিটাটা এটাকে বলা হচ্ছে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ বৃত্তীয় পথের সরণ। যেমন আমরা রৈখিক সরণের কথা বলেছি, এটা হচ্ছে বৃত্তীয় সরণ। বৃত্তীয় সরণ মানে এই কেন্দ্র থেকে কতটা অ্যাঙ্গেল করছে। ধরো বস্তুটা এরকম আছে, আমি এরকম ভাবে ঘোরালাম, এতটা অ্যাঙ্গেল করলো, এটা ঘোরালাম, এতটা অ্যাঙ্গেল করলো, ঘুরে যাচ্ছি, অর্থাৎ থিটাটা কিন্তু বাড়ছে। দেখো বাড়তে 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 আমরা যখন এখানে এলাম, একটা পূর্ণ পথ সে আবর্তন করলো। আবর্তন করতে যেমন পৃথিবী 24 ঘন্টায় একটা আবর্তন করছে, ঠিক তেমনি এটা আবর্তিত হয়ে পূর্ণ পথ আবর্তিত হলো। এখন এই যে অংশটি, এই যে থিটাটি, এটাকে বলছি আমরা বৃত্তীয় সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। কি না, আমাদের কোণের যে ডেফিনেশন, কোণের ডেফিনেশন তোমরা জানো কি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ, তাই তো? তাই জানি তো আমরা, অ্যাঙ্গেল তো তাই জানি, বৃত্তচাপ বাই ব্যাসার্ধ। বেশ, তাহলে বৃত্তচাপ বাই ব্যাসার্ধ হলো। তাহলে আমি এটাকে লিখতে পারি এস ইজ ইকুয়াল টু আর ইন্টু থিটা। দেখো এখানে রৈখিকের সঙ্গে বৃত্তীয় একটা সম্পর্ক আমরা কিন্তু তৈরি করে ফেললাম। কি রকমের, এইটা হচ্ছে রৈখিক সরণ, এটা হচ্ছে রৈখিক সরণ, আর এটা হচ্ছে বৃত্তীয় সরণ। ক্লিয়ার? বেশ, তাহলে এই আরটা কি, আরটা আগেই বলেছি আমরা ব্যাসার্ধ। তো এই বৃত্তীয় গতিতে আমার রৈখিক গতির সঙ্গে পার্থক্য করবে এই শুধুমাত্র রেডিয়াসটি। দেখো সব ক্ষেত্রে আমরা পরে যাব, দেখতে পাবে যে রেডিয়াস বা ব্যাসার্ধটা কিভাবে আমাদের রৈখিকের সঙ্গে বৃত্তীয় সম্পর্ক গঠনের জন্য প্রত্যেকটা ক্ষেত্রে আমার এই রেডিয়াসটা লাগবে। তো যাই হোক, এই যে থিটা, এর আমরা নিশ্চয়ই ইউনিট আছে, যে কোনো পরিমাপযোগ্য রাশি আমাদের ইউনিট থাকে, তেমনি যেমন এসে যেমন হচ্ছে আমরা বললাম বৃত্তচাপ, যেটাকে আমরা রৈখিক সরণ বলছি, যেমন সেটাকে যদি মিটার বলো, রেডিয়াস এটাকেও আমরা যদি মিটার এককে ভাবি, তাহলে দেখো যদি আমার ডাইমেনশনাল অ্যানালিসিস আসি, দেখো এল বাই এল, অর্থাৎ এই থিটাটি কোণের কোনো কিন্তু ডাইমেনশনলেস একটা কোয়ান্টিটি, অর্থাৎ মাত্রাহীন একটা রাশি কোণ। কিন্তু এখানে আমরা যেহেতু একটা বৃত্তীয় গতিকে পরিমাপ করব, এক্ষেত্রে আমাদের এখানে কিন্তু আমাদের একটা ইউনিট আমরা দেব, সেটাকে কি বলবো, রেডিয়ান। রেডিয়ান একক। তোমরা জানো যে আমাদের বৃত্তীয় পদ্ধতিতে পরিমাপ করার কোণের অ্যাঙ্গেলের যে আমাদের ইউনিট, সেই অ্যাঙ্গেলের ইউনিটটা হচ্ছে রেডিয়ান। এখানে কিন্তু আমরা সেই সরণটাকে, অর্থাৎ কৌণিক যে সরণ বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, সেটাকে আমরা এই রেডিয়ান এককে দেখাবো বা লিখব। বেশ, তাহলে নিশ্চয়ই এই বস্তুটা যখন ঘুরছে তখন নিশ্চয়ই এর একটা গতি আছে, এটা তো ঘুরে যাচ্ছে, তাহলে একটা গতি আছে। যদি সেই গতিটাকে আমরা ওমেগা দিয়ে লিখি, এটা কি না একটা গ্রিক ওয়ার্ড ওমেগা, সেই ওমেগা চিহ্ন দিয়ে আমরা লেখা, তোমরা অবশ্য এর একটা দেখেছো এর আগে, আমরা যখন রোজ পড়েছি তখন আমরা দেখো এই ধরনের একটা চিহ্ন দিয়েছিলাম, এটা ক্যাপিটাল ওমেগা, এটা স্মল ওমেগা। ঠিক আছে, আমরা এই স্মল ওমেগা দিয়ে এটাকে এখন রিপ্রেজেন্ট করব বৃত্তীয় গতিকে। এটা বৃত্তীয় সরণ, এটা বৃত্তীয় গতি, অর্থাৎ অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তাহলে এই অ্যাঙ্গুলার ভেলোসিটি, বৃত্তীয় গতি, এই বৃত্তীয় গতিটাকে আমরা রিপ্রেজেন্ট করলাম ওমেগা। তাহলে সরলরৈখিকের কথা ভাবো, সরলরৈখিক গতি ভি মানে কি, সরণের হার, এস বাই টি, ডিসপ্লেসমেন্ট বাই টাইম। সরণের হারকে যেমন আমরা বেগ বলি, তাহলে অ্যাঙ্গুলার ভেলোসিটি বা বৃত্তীয় বেগকে আমরা কি বলবো, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই টাইম। কোন টাইম? এই যে এখান থেকে এখানে যেতে আমি যদি ধরে নিই তার টি টাইম লেগেছিল, যদি তার টি টাইম লেগেছিল, তাহলে তার সরলরৈখিক বেগ হবে এস বাই টি, এস বাই টি ভি। আর আমরা এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থিটা, আমরা যদি থিটা বাই টি করি, তাহলে আমরা কি পাবো, অ্যাঙ্গুলার ভেলোসিটি। অর্থাৎ
থিটা বাই টি। বুঝতে পারলাম? থিটা বাই টি। আচ্ছা বেশ, এইখানে এবার দেখো এই যে থিটা বাই টি করলাম, একটু আগে আমরা থিটাকে কি লিখে গেছি? এস বাই আর। বেশ, আমরা এস বাই আরটাকে বসিয়ে দিই থিটার জায়গায়, এস বাই আর টি। দেখো এস বাই টি একটু আগে আমরা লিখে গেছি কি? রৈখিক বেগ, অর্থাৎ সরলরৈখিক বেগ বা রৈখিক বেগ বা লিনিয়ার ভেলোসিটি, তুমি যা বলবে। শর্টে লিখছি রৈখিক বেগ। বেশ, তাহলে আমরা লিখলাম ভি বাই আর। দেখো আবার সেই অ্যাঙ্গুলারের সঙ্গে লিনিয়ারের একটা সুন্দর সম্পর্ক আমরা এখান থেকে পেয়ে গেলাম, কি? ভি ইকুয়ালস টু আর ওমেগা। একটু আগে দেখালাম এস ইজ ইকুয়াল টু আর থিটা, দেখো এখন দেখাচ্ছি ভি ইকুয়ালস টু আর ওমেগা। এটা ছিল লিনিয়ার, এটা অ্যাঙ্গুলার। এখানে দেখো লিনিয়ার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ভেলোসিটি, সেই কে সম্পর্ক স্থাপন করছে? ব্যাসার্ধ। তাহলে আমরা কি পেলাম? ভি ইকুয়ালস টু আর ওমেগা। তাহলে এবার তোমরা অনেকেই বলবে যে স্যার ভি তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কি একে ভেক্টরিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারি? হ্যাঁ, ভেক্টরিক্যালি আমরা রিপ্রেজেন্ট করতে পারবো। ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। এটা হচ্ছে ভেক্টরিক্যাল রিপ্রেজেন্টেশন, আর এটা হচ্ছে তোমার স্কেলার রিপ্রেজেন্টেশন। অর্থাৎ আমরা শুধুমাত্র এখানে যখন মানগুলোকে বার করবো সবাই আমরা এই পদ্ধতি অবলম্বন করব। যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে কি ভেক্টরিক্যালি রিপ্রেজেন্ট করা যাবে না? অবশ্যই যাবে। ভি ইকুয়ালস টু ওমেগা ক্রস আর। বেশ, তাহলে আমরা এখানটা মুছে দিচ্ছি একটু। এবার দেখো আমরা কি পেলাম? অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট অর্থাৎ বৃত্তীয় সরণ পেয়েছি, বৃত্তীয় গতিকে পেলাম ওমেগা। তাহলে এরপরে নিশ্চয়ই পরবর্তী যে টার্মটা আসে তোমরা জানো, ত্বরণ। আচ্ছা, কি ত্বরণ? বৃত্তীয় ত্বরণ অর্থাৎ অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন। অ্যাঙ্গুলার অ্যাক্সেলারেশন এটাকে আমরা রিপ্রেজেন্ট করব আলফা দিয়ে, এটা একটা গ্রিক ওয়ার্ড আলফা দিয়ে। তাহলে আমরা যদি সরণের হারকে বেগ বলি, বেগের পরিবর্তনের হারকে যদি আমরা ত্বরণ বলি, দেখো রৈখিক ত্বরণটা কথা ভাবো। আমরা রৈখিক ত্বরণ কি দেখেছি? রৈখিক ত্বরণ এ দিয়ে রিপ্রেজেন্ট করেছি আমরা, সেখানে বেগের পরিবর্তন। এখন বেগের পরিবর্তনকে আমরা ডেল্টা ভি দিয়ে লিখছি, ঠিক আছে? এই ডেল্টা ভিটা তুমি ভাবতে পারো ভি টু মাইনাস ভি ওয়ান, যেটা ভি ওয়ান, অর্থাৎ ভি টু গ্রেটার দেন ভি ওয়ান। আচ্ছা, যদি উল্টোটা হতো, যদি উল্টোটা হতো তাহলে এটাকে আমরা ত্বরণ বলতাম। যখন ভি টু গ্রেটার দেন ভি ওয়ান তখন ত্বরণ বলতাম। এখন যদি ভি ওয়ান গ্রেটার দেন, বা এখানে লিখতে পারো ভি টু লেস দেন যদি ভি ওয়ান হয়, তাহলে এটাই হয়ে যেত মন্দন। অর্থাৎ এখানে ত্বরণ বা মন্দন, আমরা বেগের পরিবর্তনের হার যদি বাড়ে তাহলে ত্বরণ, যদি কমে তাহলে মন্দন। একই রকম ভাবে বৃত্তীয় ত্বরণটাও সে একই জিনিস। তাহলে আমরা ডেল্টা ভি বাই ডেল্টা টি, এখন ভিটাকে কিভাবে লিখতে পারি? ভি টু মাইনাস ভি ওয়ান, অর্থাৎ বেগের পরিবর্তনটাকে আমরা ডেল্টা ভি দিয়ে বোঝাচ্ছি। আমরা ক্ষুদ্র পরিবর্তন বোঝাবার জন্য ডেল্টাটা ইউজ করি। তাহলে ক্ষুদ্র টাইম ডেল্টা টি, বেগের পরিবর্তন ডেল্টা ভি, ক্ষুদ্র হোক বা যেটুকু তার ভ্যালু দাঁড়াবে সেটা ডেল্টা ভি বাই ডেল্টা টি। এটা যদি আমার রৈখিক ত্বরণ হয়, তাহলে কৌণিক ত্বরণ, কৌণিক ত্বরণ আলফা আমরা কি লিখবো? ডেল্টা ওমেগা বাই ডেল্টা টি। বা তুমি বলে যদি তোমার ডেল্টা লিখতে অসুবিধা হয় তোমাদের, তুমি সিম্পলি এখানে ভি বাই টি লিখতে পারো, তুমি এখানে সিম্পলি ওমেগা বাই টি লিখতে পারো। তোমরা যখন আরো বেশি পড়াশোনা করবে, যখন আরো প্র্যাকটিস করবে, তোমরা 11-এর একদম প্রথম স্টেজে রয়েছো, তো যখন এগুলো প্র্যাকটিস করতে থাকবে তখন দেখবে যে এটা কোনো ব্যাপারই না, ডেল্টাটা আমাদের কাছে কোনো ব্যাপারই না। এটা ক্ষুদ্র পরিবর্তনের স্বার্থে আমরা ব্যবহার করি, কারণ আমাদেরকে ডেরিভেটিভ ইউজ করতে হবে। পরবর্তীকালে তোমরা ম্যাথমেটিক্সের ডেরিভেটিভ পড়বে, সেখানে দেখবে এই ডেরিভেটিভের প্রথম সূত্রটাই কিন্তু এই ডেল্টা দিয়েই আসবে। খুব ক্ষুদ্র পরিবর্তন বোঝাবার স্বার্থে আমরা তখন ওই ম্যাথমেটিক্সের লজ অনুসারে ডেরিভেটিভে দেখবে ডেল্টা, এই যে ডেল্টা টার্মটা, সেই ডেল্টা টার্মটা কিন্তু ডেরিভেটিভের একটা অংশ। সেখানে দেখা যাবে যে ডেল্টা টিটা লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো, অর্থাৎ ডেল্টা টি ভ্যালুটা যদি খুব ক্ষুদ্র হয়, তুমি যতটা ক্ষুদ্র ভাবতে পারো। যাকে আমরা এখন ত্বরণে আসি। তো কৌণিক ত্বরণ আলফা ইকুয়ালস টু ওমেগা বাই টি।
আচ্ছা, ওমেগার জায়গায় কি পেয়েছিলে তুমি? দেখো একটু আগে ভালো করে দেখো, ওমেগার জায়গায় পেয়েছিলে ভি বাই আর। তাহলে আমি যদি এখানে ভি বাই আর লিখলাম, ওমেগার জায়গায় টিটা নিচে ছিল, টিটা লিখলাম। আচ্ছা, এখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এর এককটা। ওমেগার এককটা কি? রেডিয়ান পার সেকেন্ড। এটা রেডিয়ান ছিল থিটা, থিটা বাই টি ছিল তো, থিটা ছিল রেডিয়ান, ইউনিটটা আমি বলেছিলাম। থিটা বাই টি রেডিয়ান পার সেকেন্ড, টিটা আছে মানে সেকেন্ড, তাহলে বেগের জায়গায় আমরা লিখবো রেডিয়ান পার সেকেন্ড। বেশ, তাহলে এবার ত্বরণে আসি। কি পেলাম? ভি বাই আর ইন্টু টি। ভি বাই টি আমরা কি পেয়েছি দেখো, একটু আগে ডেফিনেশনে আমরা রৈখিক ত্বরণ পেয়েছি। তাহলে একই রকম ভাবে আমরা বসাবো ভি বাই টি এর জায়গায় এ বাই নিচে আর ছিল আর। আবার দেখো সুন্দরভাবে আমরা নিচেটা মুছে দিচ্ছি। তাহলে আমরা কি পেলাম? এ ইকুয়ালস টু আর আলফা, এ ইকুয়ালস টু আর আলফা। আবার দেখো রৈখিকের সঙ্গে কৌণিকের সম্পর্কের জায়গায় আবার কিন্তু সেই ব্যাসার্ধটা ঢুকে যাচ্ছে, বুঝতে পারছো? তাহলে আমি প্রথমেই বললাম যে রৈখিকের সঙ্গে কৌণিকের সম্পর্কের জায়গাটায় এই ব্যাসার্ধটা হচ্ছে আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। তোমরা রৈখিকের সঙ্গে যতটা ফ্যামিলিয়ার, কৌণিকের সঙ্গে দেখো ঠিক ততটাই ফ্যামিলিয়ার আমরা হয়ে যাচ্ছি খুব সুন্দরভাবে। শুধুমাত্র আমাদের কাছে আটটা থেকে যাচ্ছে। বেশ, তাহলে আমরা ইউনিটটা লিখে ফেলি। কৌণিক ত্বরণের ইউনিটটা কি? না, এটার কি ছিল? কৌণিক বেগের সেকেন্ড, আর নিচে আর একটা সেকেন্ড আছে। ঠিক রৈখিক ত্বরণের ক্ষেত্রে যেমন ভাবে ইউনিট করেছো, ওখানে মিটার পার সেকেন্ড স্কয়ার, এখানে হবে রেডিয়ান পার সেকেন্ড স্কয়ার। বোঝা গেল? ইউনিটগুলো বোঝা গেল, আমাদের সম্পর্কগুলো বোঝা গেল। একটু পরে আমি দেখাচ্ছি যে তাহলে এই অংশটা বোঝা গেছে। মুছছি তাহলে। যদি কোনো কোশ্চেন থেকে থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। যদি এখানে বুঝতে কোনো জায়গায় কোনো রকম অসুবিধা হয় অবশ্যই আমাদেরকে জানাবে কমেন্ট বক্সে, আমরা পরবর্তী ভিডিওতে তার সমস্ত রকমের উত্তর দেব। এইবার দেখো, আমরা তো সেই বৃত্তীয় গতি মানে আমাকে বৃত্ত দিয়ে আসতে হবে। এ ছিল, এখানে বি ছিল, এটা থিটা। দেখো এখান থেকে এখানে যেতে কত টাইম লেগেছিল? টি। আমি আর কিন্তু রৈখিকের টার্মগুলো লিখছি না, কারণ আমরা বৃত্তীয় গতি পোর্শনটায় আছি। তাহলে থিটা মানে কৌণিক সরণ, টি আছে মানে এখানে নিশ্চয়ই কৌণিক বেগ আছে, বেগ ছাড়া তো যেতে পারবে না, সরণ হতে গেলে তো বেগ লাগবেই। তাহলে এই যে গেল, তাহলে নিশ্চয়ই এখানে একটা কৌণিক বেগ আছে। কৌণিক বেগ যখন আছে তোমার একটা কৌণিক ত্বরণ আছে। যদি বেগটা বাড়তে থাকে, বাসের চাকা দেখেছো, প্রথমে স্থির, তারপরে একটু করে ঘুরতে শুরু করলো, বা ফ্যান প্রথমে আস্তে আস্তে ঘুরতে শুরু করছে, তারপর আস্তে আস্তে বেগ বাড়ছে। তাহলে নিশ্চয়ই বেগ যখন বাড়ছে তখন নিশ্চয়ই তার একটা ত্বরণ অবশ্যই থাকবে। ফ্যানের ক্ষেত্রেও আছে, বাসের চাকার ক্ষেত্রেও আছে, সেটাকে আমরা বলছি এখানে আলফা। বেশ, এইবার একটা খুব গুরুত্বপূর্ণ অংশে তোমাদের আমি ঢুকবো, তার জন্য এটার অবতারণা করলাম। আচ্ছা, আমরা তো জানি যে রৈখিক যে বেগ, সেই রৈখিক বেগ সবসময় জানবে, রৈখিক বেগ যে কোনো পয়েন্টে সবসময় ট্যানজেন্সিয়াল হবে। এটা যদি বি পয়েন্ট নিই তাহলে এখানে ট্যানজেন্সিয়াল, এখানে ট্যানজেন্সিয়াল, এখানে ট্যানজেন্সিয়াল। আচ্ছা, তোমাদের মনের মধ্যে তো এই কোশ্চেনটা আসতে পারে, আমরা যখন পড়েছিলাম আমাদেরও এসেছিল, তোমরা পড়ছো তোমাদেরও আসবে। কিরকম? বলছে স্যার, তো ফ্যানটা যখন একটা নির্দিষ্ট স্পিডে ঘুরে যাচ্ছে তার বেশি তার বেগ বাড়ছে না, তখনও কি ত্বরণ আছে? অবশ্যই আছে। সেই ত্বরণের অবতারণাটা কোথা থেকে আসছে দেখো। এই যে আমরা বেগের পরিবর্তনটা বলি, তো বেগের পরিবর্তনটা দুটো দিয়ে পরিমাপ করা যায়। বেগের পরিবর্তন কিরকম? একটা ধরো, আমি একটা কথা বলছি, কথার একটা উদাহরণ হিসেবে বলছি। ধরো 5 মিটার পার সেকেন্ড ছিল বেগ, রৈখিক বেগ দিয়ে বলছি, হ্যাঁ, সেটা 10 মিটার পার সেকেন্ড হলো। এটা একটা বেগের পরিবর্তন। তুই বলবে যে হ্যাঁ স্যার এরকম ভাবে যাচ্ছিল, এরকম ভাবে গেল। হ্যাঁ, হতে পারে, এটা 5 ছিল, এখানে 10 হলো। এটা একটা রৈখিক বেগের পরিবর্তন হচ্ছে। কিসের পরিবর্তন? তার একটা ভ্যালু, অর্থাৎ মানগত পরিবর্তন। এইবার যদি ভেলোসিটির কথা যেহেতু বলছি, তো ভেলোসিটিটা কি কোয়ান্টিটি?
এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি, তোমাদের ভেক্টর নিশ্চয়ই হয়ে গেছে, এটা তো একটা ভেক্টর কোয়ান্টিটি। তার মানে ভেক্টর কোয়ান্টিটি যদি হয় তাহলে তার দিকেরও একটা কিন্তু গুরুত্বপূর্ণ অংশ কিন্তু তার একটা দিক অর্থাৎ সেন্স। যেমন তার একটা ম্যাগনিটিউড আছে, ম্যাগনিটিউডটা যেমন একটা তুমি দেখতে পাচ্ছ যে 5 থেকে 10 হয়েছে, ঠিক তেমনি তার যে সেন্স অর্থাৎ দিক, এটাও আমাদের কাছে কিন্তু ততোধিক গুরুত্বপূর্ণ। অর্থাৎ কোনো বস্তু ধরা যাক লিনিয়ারলি ভাবে গেল, যদি তার বেগের যদি মানটাকে এক রেখে যদি তার দিকের পরিবর্তন হতো তাহলে তো আমরা পরিবর্তন বলবো, কারণ দিকের যে পরিবর্তন হচ্ছে, তাহলে দিকের পরিবর্তন হলেও কিন্তু একটা রৈখিক কৌণিক একটা ত্বরণ কিন্তু অবতারণা হয়। অর্থাৎ দেখতে পাচ্ছ এখানে এখানে এ পয়েন্টের বেগটা এদিকে, বি পয়েন্টের বেগটা এদিকে, সি পয়েন্টের বেগ এদিকে, ডি পয়েন্টের বেগ এদিকে, প্রত্যেকটা বেগের মান ধরে নাও, আমি একটু আগে উদাহরণ দিলাম 5 মিটার পার সেকেন্ড বলে, দেখো বাই ম্যাগনিটিউড তারা কিন্তু একই আছে, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, 5 মিটার পার সেকেন্ড, দিকটা কি এক আছে। এ ধরে নাও নর্থ দিকে যাচ্ছে, তাহলে এ কোন দিকে যাচ্ছে, নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, তাহলে নর্থ থেকে ওয়েস্টের দিকে যাচ্ছে, দেখো এখানে এসে ওয়েস্ট থেকে সাউথের দিকে যাচ্ছে, এখানে আরো টুয়ার্ড সাউথ যাচ্ছে, আবার করতে করতে সে আবার নর্থে ফিরে আসছে। তাহলে দেখো এই যে দিকের পরিবর্তন, এর কারণে কিন্তু এই কৌণিক ত্বরণের অবতারণা হচ্ছে এখানে। বেশ, তাহলে কৌণিক ত্বরণ হচ্ছে আমরা বুঝতে পারলাম। ধরা যাক এখানে এবার আমি এটাকে মুছলাম। এইবার দেখো এখানে যে বেগটা ছিল, আচ্ছা এই বেগটা তো সোজা, আমি একটু আগে ছবি এঁকে দেখালাম, বেগটা এরকম ভাবে যাচ্ছে, রেডিয়াল দিকে তার কোনো বেগ ছিল, মানে টুয়ার্ড সেন্টারের দিকে কোনো কি বেগ ছিল। দেখো বেগটা যদি এইভাবে হয়, দেখো এই পয়েন্টের কথাটা ভাবো, আর এটা হচ্ছে রেডিয়াল দিকে, এই যে এটা রেডিয়াল দিকে, অর্থাৎ এটা এ পয়েন্ট, এটা টুয়ার্ডস ও আসছে, এটা ট্যানজেনশিয়াল দিক, তার স্পর্শক বরাবর কাজ করছে, অর্থাৎ অলওয়েজ পারপেন্ডিকুলার হয়, স্পর্শক অলওয়েজ রেডিয়াসের পারপেন্ডিকুলার হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলার। তাহলে তাই যদি হয়, এটা যদি ভি হয়, তাহলে এটা ভি cos 90, দ্যাট মিন্স 0। তাহলে রেডিয়াল দিকের কিন্তু কোনো বেগ নেই। এখন দেখতে পাচ্ছি এ পয়েন্টে যেমন বস্তুটা আছে তার ওয়েভ ডিরেকশনে, অর্থাৎ তার সেন্টারের দিকে, কেন্দ্রের দিকে তার কোনো ত্বরণ, তার কোনো বেগ নেই। বি পয়েন্টে আসি, দেখো বি পয়েন্টে বেগটা ছিল এইদিকে, এটা যদি থিটা হয়, আমি এখানে দুটো পার্টে এটাকে ব্রেক করছি, একটা এই দিকের পার্ট আর একটা এই দিকের পার্ট। আমি যে কোনো কম্পোনেন্টে ব্রেক তোমরা ভেক্টরে পড়েছো, রেজুলেশন অফ ভেক্টর পড়েছো। অর্থাৎ কোনো একটা ভেক্টর ভি, একটা ভেক্টর আমি ধরে নিলাম এই ভিটা, তাহলে এটাকে আমরা রেজলিউট করতে পারি উপাংশে বিভাজন, কি রেজলিউট করতে পারি মানে উপাংশে বিভাজন করতে পারি। কি উপাংশ, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস, তাহলে এক্স অক্ষ বরাবর একটা উপাংশ পাবো, ওয়াই অক্ষ বরাবর উপাংশ একটা পাবো। তো আমরা ধরে নিলাম এক্স অক্ষের সঙ্গে তার কোণটা থিটা, তাহলে এই ভি এর এক্স উপাংশ ভি এক্স, আমি যদি সেটাকে ভি এক্স বলি আর এদিকে যদি আমি ভি ওয়াই বলি, তাহলে ভি এক্স কম্পোনেন্টটা কত, ভি কস থিটা, ভি ওয়াইটা কত, ন্যাচারালি ভি সাইন থিটা, তাই তো। এদিকে কম্পোনেন্ট যদি থিটা তাহলে ভি কস থিটা, আর পারপেন্ডিকুলার কম্পোনেন্ট ভি সাইন থিটা। তাহলে যদি ভিটাকে আমরা রেজুলেট করে দুটো পার্টে ভাঙতে পারি, এখানেও তো আমি ভিটাকে দুটো পার্টে ভাঙতে পারি। দেখো জাস্ট ভি এর ডিরেকশনটা এদিকে ছিল, ভি এর ডিরেকশনটা এদিকে আছে, পার্থক্য কিছু না, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস ছিল, এটা যদি আমি আমাদের কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে যাই, তাহলে এটা যদি পজিটিভ এক্সিস হয়, এটা নেগেটিভ এক্সিস, অসুবিধা কিছু নেই। বেশ, তাহলে এইটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, একান্তর কোণ তোমরা পড়েছো জানো, এটা একান্তর কোণ। তাহলে এটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, যদি এটা থিটা হয় তাহলে এটা ভি কস থিটা, এই দিকের যে উপাংশটা টুয়ার্ডস ও, দেখো ভালো করে, ভি সাইন থিটা। এ পয়েন্টে কি পেলে, এ পয়েন্টে টুয়ার্ডস ও কোনো ভেলোসিটি ছিল না, একটু আগে দেখিয়েছি ভি কস 90 মিন্স 0। তাহলে এদিকে কোনো কম্পোনেন্ট ছিল না, কোনো ভেলোসিটির কম্পোনেন্ট ছিল না, কিন্তু পারপেন্ডিকুলারলি ছিল, তার একটা মান ছিল।
যখন বি পয়েন্টে এলো দেখো টুয়ার্ডস ও তার কিন্তু একটা মান তুমি পাচ্ছ ভি সাইন থিটা। তাহলে বেগের পরিবর্তন হয়েছে, 0 থেকে ভি সাইন থিটা হয়েছে, তার মানে বেগের পরিবর্তন হয়েছে। বেগের পরিবর্তন বেড়েছে না কমেছে? অবশ্যই বেড়েছে। তাহলে বেগের পরিবর্তন কত? আমরা যদি এখানে বেগের পরিবর্তনের কথাটা ভাবি, রৈখিক বেগের পরিবর্তন কিন্তু, হ্যাঁ, তাহলে ভি সাইন থিটা মাইনাস 0, এদিকে একটা 0 ছিল তো, তাহলে এ আর বি পয়েন্টের মধ্যে আমি কিন্তু পার্থক্যটা বি পয়েন্ট মাইনাস এ পয়েন্টের কথা বলছি, কিন্তু বি পয়েন্ট মাইনাস এ পয়েন্ট, এদিকের ভেলোসিটি 0 ছিল, এদিকের ভেলোসিটি ভি সাইন থিটা। বুঝে গেছে? বেশ, তাহলে বেগের পরিবর্তন ভি সাইন থিটা মাইনাস 0, দ্যাট মিন্স ভি সাইন থিটা। আচ্ছা, যদি থিটা এই যে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমি যদি ক্ষুদ্র ধরে নিই, খুব ক্ষুদ্র ধরে নিই, তাহলে খুব ক্ষুদ্র যদি ধরে নিই, তাহলে সাইন থিটার ভ্যালুটা কি আসে? অলমোস্ট ইকুয়ালস টু থিটা। আর কস থিটার ভ্যালুটা কি হয়? কস 0 ভ্যালু কত? 1। থিটা যদি খুব ক্ষুদ্র মানে টুয়ার্ডস 0, 0 নয় কিন্তু 0-র কাছাকাছি যদি ভ্যালু হয়, কস থিটার ভ্যালুটা তুমি অলমোস্ট ইকুয়ালস টু 1 পাবে, আর সাইন থিটার ভ্যালুটা কি পাবে? থিটা পাবে। তাহলে এখানে চলে এসো, বেগের পরিবর্তন কত ছিল? ভি সাইন থিটা, তার মানে আমরা পেলাম ভি ইন্টু থিটা। বেগের পরিবর্তন, রৈখিক বেগের পরিবর্তন, কিন্তু মাইন্ড ইট, রৈখিক বেগের পরিবর্তন কত পেলাম? ভি ইন্টু থিটা। বেশ, এটা মুচ্ছি। তাহলে বেগের পরিবর্তন যদি ভি থিটা হয়, তাহলে এই বেগের পরিবর্তনটা হয়েছে কত সময়ে? সময়টা দেখো আমাদের কাছে টি আছে, বেগের এ থেকে বি তে যেতে তার কি সময় লেগেছিল? টুয়ার্ডস সেন্টার বেগ ছিল 0, টুয়ার্ডস সেন্টার বেগ হলো ভি সাইন থিটা। কারণ ডিরেকশনটা তো এক রাখতে হবে, কারণ এদিকে আমি তো দিতে পারবো না। তাহলে এই যে ত্বরণটা, এই যে রৈখিক ত্বরণটা, সেই কত এলো? রৈখিক ত্বরণটা কত এলো? এ ইকুয়ালস টু বেগের পরিবর্তন ছিল ভি থিটা বাই টি। এটাকে আমরা বলছি রেডিয়াল, কেন্দ্রাভিমুখী ত্বরণ, কেন্দ্রাভিমুখী ত্বরণ। এখন আপাতত রৈখিক ত্বরণ হিসেবে জানো, পরে আসছি। তাহলে এ ইকুয়ালস টু থিটা বাই টি মানে কি ছিল? দেখো আমরা একটু আগে পড়ে গেলাম, ওমেগা। তাহলে ভি ইন্টু ওমেগা। আচ্ছা, ভি আর ওমেগার মধ্যে কি রিলেশন ছিল? ভি ইকুয়ালস টু আর ওমেগা ছিল। সম্পর্কটা দেখো, একটু আগে পড়িয়ে গেলাম, ভি ইকুয়ালস আর ওমেগা। তাহলে আমি এখানে ভি এর জায়গায় আর ওমেগা বসাতে পারি, ওমেগার জায়গায় ভি বাই আর বসাতে পারি, দুটোই বসাবো। তা আমি যদি ভি এর জায়গায় ওমেগা, ভি এর জায়গায় যদি আর ওমেগা বসাই, তাহলে কি পেলাম? আর ওমেগা ইন্টু ওমেগা মানে ওমেগা স্কোয়ার আর হলো। অথবা আমি যদি রৈখিক বেগের, এটা হচ্ছে কৌণিক বেগের টার্মে এলাম, রৈখিক বেগের যদি টার্মে আসতাম ওমেগা ইকুয়ালস টু ভি বাই আর, এখানে একটা ভি আছে, তাহলে পেতাম ভি স্কোয়ার বাই আর। বোঝা গেল? তাহলে রৈখিক ত্বরণটা এখানে দেখো কৌণিক বেগের টার্মে কিন্তু আমরা প্রকাশ করে ফেললাম, তাই তো? এবার এখানে একটা জিনিস বলি, এ পয়েন্ট বি পয়েন্ট, এখন ত্বরণটা কোন দিকে ছিল? এদিকে। তাহলে এই ত্বরণটাকে আমরা দুটো পার্টে ডিভাইড করতে পারি, একটা ট্যানজেনশিয়াল পার্ট এটি, আর একটা হচ্ছে রেডিয়াল টুয়ার্ড সেন্টার, সেটাকে বললাম আমরা এ আর। তাহলে দেখো এটি আর এ আর পারপেন্ডিকুলার টু ইচ আদার, তাহলে এটা অ্যাকচুয়ালি আমরা কি এটি স্কয়ার প্লাস এ আর স্কয়ার। তো আমরা যেহেতু অ্যাঙ্গেলটা খুব ছোট, আমি আগেই বলে গেছি, তো আমাদের যে অ্যাক্সিলারেশনটা পেলাম এটা অলমোস্ট রেডিয়াল অ্যাক্সিলারেশনই, অর্থাৎ আমরা এই ভ্যালুটাকে, এই যে দুটো ভ্যালু আমরা পেয়েছি ওমেগা স্কয়ার আর এবং ভি স্কয়ার বাই আর, এটাকে আমরা কি বলবো? রেডিয়াল অ্যাক্সিলারেশন এ আর, দ্যাট ইজ ভি স্কয়ার বাই আর অথবা ওমেগা স্কয়ার আর। বেশ, আচ্ছা
যদি আমরা ত্বরণ পাই, তো দেখো ত্বরণ আমাদের ফিজিক্সের মূল লক্ষ্যটা কি? ফিজিক্সের মূল লক্ষ্য হচ্ছে শক্তি, শক্তি পর্যন্ত পৌঁছানো, তাই তো? তো শক্তি পর্যন্ত পৌঁছানোর আমরা যখন পৌঁছাবো তাহলে শক্তিটা পাবো কি করে? কার্য ছাড়া শক্তি পাবো না। কার্যটা পেতে গেলে কি করতে হবে না, আমার একটা বল লাগবে, তাই তো? তো বল আমরা নিউটনের সূত্রে পড়ে এসেছি একটু আগে, রৈখিক সূত্রে পড়ে এসেছি, এটা মোশনেরই চ্যাপ্টার। তো রৈখিক মোশনে তোমরা অলরেডি পড়ে এসছো, ফোর্স বল F ইকুয়ালস টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন, ভর ইন্টু ত্বরণ, তাই তো? বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। বেশ, তাহলে এটা যদি রেডিয়াল অ্যাক্সেলারেশন হয় তাহলে রেডিয়াল একটা ফোর্স পাবো। এই যে রেডিয়াল যদি একটা অ্যাক্সেলারেশন হয় তাহলে রেডিয়াল থেকে একটা ফোর্স পাবো। তো সেই রেডিয়াল ফোর্সটাকে কি বলবো? তাহলে যে কোনো বিন্দুতে কোনো বস্তু ঘোরবার সময়ে দেখো যদি তার অ্যাক্সেলারেশন রেডিয়াল অ্যাক্সেলারেশন থাকে তাহলে নিশ্চয়ই একটা রেডিয়াল ফোর্সও থাকবে। এফ আর ইকুয়ালস টু মাস ইনটু এয়ার। ক্লিয়ার? দেখো মাস ইনটু এয়ার, এয়ার এটা বসিয়ে দাও, তাহলে তুমি দুটো পাবে, এম ভি স্কয়ার বাই আর পেতে পারো অথবা এম ওমেগা স্কয়ার আর পেতে পারো। রেডিয়াল ফোর্স কৌণিক বল ইকুয়ালস টু এম ভি স্কয়ার বাই আর, এটা পাচ্ছি, অথবা এম ওমেগা স্কয়ার আর। এখন বলটা কি কেন্দ্রাভিমুখী বল, অর্থাৎ কেন্দ্রের দিকে বল, কেন্দ্রের দিকে বল। আচ্ছা, যে কোনো বলেরই তো একটা রিঅ্যাকশনাল ফোর্স থাকে, আমরা তো নিউটনের সূত্রেই পড়েছি, প্রত্যেক ক্রিয়ার বিপরীতমুখী একটা প্রতিক্রিয়া থাকে। তাহলে যদি এই রেডিয়াল ফোর্স, এই যে কেন্দ্রাভিমুখী বল, এটাকে আমরা বলি সেন্ট্রিপিটাল ফোর্স, ইংরেজি টার্মটা সেন্ট্রিপিটাল ফোর্স। বেশ, তাহলে যদি কেন্দ্রাভিমুখী বলটাকে আমরা যদি সেন্ট্রিপিটাল ফোর্স বলি তাহলে কেন্দ্র বহির্মুখী একটা বলও থাকবে, কারণ এই বলের একটা রিঅ্যাকশন। খুব ছোট্ট একটা এক্সাম্পল দিই, একটা পাথরকে ছোটবেলায় তোমরা খেলেছো, একটা পাথরকে সুতো দিয়ে বেঁধেছো, দিয়ে হাতে করে ঘুরিয়েছো, কারা কারা ঘুরিয়েছো কমেন্ট বক্সে জানাবে। ঘোরালে কি জানতে পেরেছো? যে যে সুতোটা দিয়ে বাঁধা আছে তোমার হাতে যেন মনে হচ্ছে তার একটা বল কাজ করছে না? তুমি হাত দিয়ে যেমন বলটা প্রয়োগ করে তাকে ঘোরাচ্ছ, সেই ঘোরানোর জন্য সুতো কিন্তু তোমার আঙুলটার উপরে দেখবে একটা বল দিচ্ছে না, একটা টান কিন্তু অনুভব করবে, টান টান, তো টেনশন একটা ফোর্স। তাহলে টানটা যদি বল অনুভব করে তাহলে সেই বলটা এলো কি জন্য? তোমার যদি কেন্দ্রাভিমুখী বলটা হয় তাহলে তো সুতোটা এই দিক দিয়ে চলে আসার কথা, তাহলে এলো কেন? সুতোর মধ্যে টানটা আসছে কেন? নিশ্চয়ই তার বহির্মুখী কোন একটা বল কাজ করছে ঘোরানোর ফলে। কেন্দ্রাভিমুখী বল যেমন কাজ করছে, কেন্দ্রাভিমুখী বল যদি কাজ না করে তাহলে এই সার্কুলার মোশনটা ঘুরতো না, বৃত্তীয় পথে বস্তুটা ঘুরতো না। এখন যখন বৃত্তীয় পথে বস্তুটা ঘুরছে তার জন্য যখন রেডিয়াল একটা অ্যাক্সেলারেশন তৈরি হয়েছে, কেন্দ্রাভিমুখী বল বা কেন্দ্রাভিমুখী ত্বরণ সেন্ট্রিপিটাল ফোর্স যখন তৈরি হয়েছে বা সেন্ট্রিপিটাল অ্যাক্সেলারেশন যখন তৈরি হয়েছে, ন্যাচারালি কেন্দ্র বহির্মুখী একটা ত্বরণও এখানে কিন্তু উৎপন্ন হবে, যেটাকে সেন্ট্রিফিউগাল অ্যাক্সেলারেশন বলি, কেন্দ্র বহির্মুখী ত্বরণ বলি। তো আমরা মাস দিয়ে গুণ করলে আমরা কি পেয়েছিলাম? কেন্দ্রমুখী বল, তাহলে কেন্দ্র বহির্মুখী বল বলবো বা সেন্ট্রিফিউগাল ফোর্স বলবো। বাইরের দিকে সেন্ট্রিফিউগাল ফোর্স, ভেতর দিকে সেন্ট্রিপিটাল ফোর্স। Centripetal force is the reactional force of centrifugal force বা centrifugal force is the reactional force of centripetal force. কেন্দ্র বহির্মুখী বল এটা হচ্ছে কেন্দ্রাভিমুখী বল, কেন্দ্র বহির্মুখী বলের প্রতিক্রিয়া বল, বা কেন্দ্র বহির্মুখী বলটা কেন্দ্রাভিমুখী বলের প্রতিক্রিয়া বল। বুঝতে পারলাম? প্রত্যেকটা বলের তো একটা প্রতিক্রিয়া আছে। কি বললাম? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সটা জেনারেট করছে সেন্ট্রিপিটাল ফোর্সের রিঅ্যাকশনাল ফোর্স হিসাবে। তুমি উল্টো ভাবে বলতে পারো, তাহলে সেন্ট্রিপিটাল ফোর্সটা কি জেনারেট করছে? সেন্ট্রিফিউগাল, হ্যাঁ বলতে পারো যে সেন্ট্রিফিউগাল ফোর্স আছে বলে সেন্ট্রিপিটাল ফোর্স আছে, সেন্ট্রিপিটাল ফোর্স আছে বলে সেন্ট্রিফিউগাল ফোর্স আছে। তাহলে তুমি তো বলবে যে তাহলে স্যার দুটো বল যদি দুটো দিকে সমান হয়, এটা সেন্ট্রিপিটাল ফোর্স আর এদিকে সেন্ট্রিফিউগাল ফোর্স বললাম, সিএফ বললাম, সেন্ট্রিফিউগাল ফোর্স, যদি দুটো ফোর্সের ভ্যালুটা সমান হয় তাহলে তো এর প্রতি আর কোনো বলই ক্রিয়া করা উচিত নয়। তাহলে তো বাই ভ্যাকিউমের মধ্যে মানে কোনো বলই ক্রিয়া করছে না, বস্তুটা এমনি এমনি ঘুরে যাচ্ছে। বাস্তবিকভাবে সেটা সম্ভব নয়। ওই বস্তুর কাছে, অর্থাৎ এখানে আবার আসবে রেফারেন্স ফ্রেম। কোন রেফারেন্স ফ্রেমে তুমি আছো? তুমি যদি এই রেফারেন্স ফ্রেম, আমরা তো আঙুলটা এখানে, আমাদের আঙুলটা এখানে আছে, আমি তো ঘোরাচ্ছি এটাকে, হ্যাঁ, তাহলে আমার আঙুলটা একটা রেফারেন্স ফ্রেম। আবার যদি কেউ এই বস্তুটার উপর থাকে তাহলে সেটা একটা রেফারেন্স ফ্রেম, তাই তো?
তুমি ভাবতে পারো একটা কৃত্রিম উপগ্রহ পৃথিবীর চতুর্পার্শ্বে, এখানে পৃথিবী ভাবতে পারো, আর এটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ ঘুরছে। তাহলে কৃত্রিম উপগ্রহ পড়ে যাচ্ছে না কেন? পৃথিবীর দিকে পড়ে যাচ্ছে না কেন? ঘুরছে তো মাথার উপরে, তাহলে পড়ে যাওয়ার কথা তো, পড়ে যাচ্ছে না। আবার সে ছিটকে বেরিয়েও যাচ্ছে না, তাহলে কি করে তাকে কেউ দড়ি দিয়ে বেঁধে রেখেছে? রাখেনি তো। কি সেই সূত্র? না এই সেই সূত্র। পৃথিবী একটা আকর্ষণ বলে যেমন তাকে আকর্ষণ করছে, ঠিক তেমনি এই কেন্দ্র বহির্মুখী বল, এই যে ঘূর্ণনের ফলে কেন্দ্র বহির্মুখী বলের উৎপন্ন হয়েছে, সেটা উৎপন্ন হয়েছে কিন্তু এই কেন্দ্রমুখী বলের কারণে। সেই কারণে কৃত্রিম উপগ্রহ পড়ে যাচ্ছে না। আমি কি বোঝাতে পারলাম? আমি কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে? দেখো আমি আরেকটু ইলাবোরেট ডিসকাশনে যাই। দেখো এই তো, এই ধরো কৃত্রিম উপগ্রহ এই পৃথিবী, তাহলে এটা যদি পৃথিবীর ভর হয়, এটা যদি কৃত্রিম উপগ্রহে ভর হয়, তাহলে পৃথিবী তো একটা আকর্ষণ বল আকর্ষণ করছে। কি আকর্ষণ বল? না আমাদের আবার বলের আবার দুটো রকমের ভর, একটা কন্ট্যাক্ট ফোর্স, একটা নন কন্ট্যাক্ট ফোর্স। নন কন্ট্যাক্ট ফোর্স আমরা কি বলি? ফিল্ড ফোর্স। কি কি ফিল্ড ফোর্স আছে আমাদের কাছে? দেখো হাতের সামনে তিনটে ফিল্ড ফোর্স তুমি চোখের সামনে দেখতে পাচ্ছ। কি? একটা ইলেকট্রিক ফোর্স, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে, দুটো চার্জকে এখানে আকর্ষণ করছে। দড়ি দিয়ে কি বাঁধা আছে? না। তাহলে এগুলোকে বলে ফিল্ড ফোর্স। ঠিক তেমনি ম্যাগনেটিকের জন্য ম্যাগনেটিক ফিল্ড ফোর্সটাও তাই। আবার গ্র্যাভিটেশনাল ফোর্সটাও একটা ফিল্ড ফোর্স। অর্থাৎ পৃথিবী যে অভিকর্ষীয় যে বল বা অভিকর্ষীয় যে ত্বরণ, এগুলো কিন্তু সমস্তটাই ফিল্ড ফোর্সের কারণে হচ্ছে। অর্থাৎ স্পর্শ না করলেও কিন্তু একটা আকর্ষণ বল কাজ করছে। কি সে আকর্ষণ বলটা তোমাদের জানা আছে? GMM বাই, পৃথিবী থেকে যদি এই কৃত্রিম উপগ্রহের দূরত্বটা যদি আমি আর ধরে নিতাম, তাহলে GMM বাই আর স্কয়ার। ক্লিয়ার? তাহলে কৃত্রিম উপগ্রহ যখন ঘুরছে তখন এটা এর তো একটা বেগ আছে, আছে না নেই? আছে তো। তাহলে যদি বেগ থাকে তাহলে নিশ্চয়ই এইদিকে ভি স্কয়ার বাই আর অর্থাৎ সেন্ট্রিফিউগাল ফোর্সের উৎপন্ন হয়েছে। তাহলে এই দুটো ফোর্স সমান হয়ে যাচ্ছে বলেই কৃত্রিম উপগ্রহটা পড়ে যাচ্ছে না। ঠিক তেমনি তুমি যখন সুতোটাকে ঘোরাচ্ছ বেঁধে, তো এটা হচ্ছে কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ দড়িটা বাঁধা আছে বলে তুমি কন্ট্যাক্ট ফোর্সে ফিল করছো। যদি কন্ট্যাক্ট ফোর্স না হতো, যদি ফিল ফোর্স হতো, তাহলে এটা না হলেও চলতো, এই দড়িটা না হলেও চলতো, দেখতে ও ঘুরে যাচ্ছে। যেমন ইলেকট্রন আর নিউক্লিয়াসের চারপাশ দিয়ে ইলেকট্রন গুলো ঘুরে বেড়াচ্ছে। কেউ কি টেনে রেখেছে? বেঁধে রেখেছে? না, রাখেনি তো। ফিল্ড ফোর্সের কারণে। ঠিক কৃত্রিম উপগ্রহ যেমন ঘুরছে ফিল্ড ফোর্সের কারণে। বুঝতে পারলাম? তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের কত গুরুত্ব বুঝতে পারছো? আরো অনেক অনেক উদাহরণ আছে। যেমন এই প্রসঙ্গে যখন উত্থাপন করলাম, তাহলে আরো দু একটা উদাহরণ দিয়ে দিই। উদাহরণ কিরকম? প্রত্যেকের বাড়িতে আগেকার দিনে যদি লোক হতো দেখতে, সেই ডাল সেদ্ধ করার জন্য দেখতে এক ধরনের কাঁটাওয়ালা এরকম ভাবে ঘাটতো না, হাত থেকে এরকম করে। বা যারা ওই শ্রীকৃষ্ণ সিরিয়ালটা দেখেছো, দেখবে যে ননি বার করার জন্য কি করেছে, এরকম ভাবে ঘোরাচ্ছে, তাই তো? দেখো এটা যদি অ্যাক্সিসটা হয়, ধরে নিই এখানে ননিটা আছে, তা ননিটা উৎপাদন করছে কিভাবে? না দেখো এভাবে ঘোরাচ্ছে, তাই তো? একবার এদিক একবার এদিক। কি বলে এটাকে? সেন্ট্রিফিউজ। কোথা থেকে টার্মটা এলো? সেন্ট্রিফিউগাল ফোর্স থেকে। কিন্তু সেন্ট্রিফিউজ এর একদম বর্তমান উদাহরণ কি? ওয়াশিং মেশিন। প্রত্যেকের বাড়িতেই মোটামুটি আছে, বুঝতে পারছো? ওয়াশিং মেশিন কি করে? দেখবে যে আমাদের যে বক্সটা রয়েছে, সেই ওয়াশিং মেশিন যদি এটা বক্সটা হয়, দেখো নিচে একটা স্পিন্ডেল থাকে, একটা অ্যাক্সিস থাকে এরকম মোটা মতো, তার নিচে মোটরটা লাগানো থাকে। সে একবার এরকম ভাবে ঘুরে, একবার এরকম ভাবে ঘুরে। একই দিকেও ঘুরতে পারতো, কিন্তু এরকম ভাবে ঘুরলে কি হয়? জামা কাপড়ের মধ্যে যে ময়লাগুলো আছে, তার যে ময়লার কণাগুলো, তার মধ্যে এই সেন্ট্রিফিউগাল ফোর্স জেনারেট করছে। অর্থাৎ জামা কাপড়টা পরিষ্কার হচ্ছে কি করে? তুমি বলবে যে স্যার সেন্ট্রিফিউজ তো বুঝলাম, তার ঘুরছে, সেখানে এই অপকেন্দ্র বল বা কেন্দ্র বহির্মুখী বল বা সেন্ট্রিফিউগাল ফোর্স জেনারেট করছে, এটাও আমি বুঝলাম। কিন্তু জামা কাপড়ের ময়লাটা পরিষ্কার হচ্ছে কি করে? ধরো এই জামাটার মধ্যে ময়লা আছে, এই যে আমার চোখ লাগলো ময়লা, তো এই চকটা উঠবে কি করে? না আমি যদি এটাকে ঘুরিয়ে দিই, তার আগে কি দেওয়া হয়? ডিটারজেন্ট দেওয়া হয়। ডিটারজেন্ট দেওয়া মানে কি? না এর সঙ্গে জামার কন্ট্যাক্টের সঙ্গে জামার যে সুতো এবং এই যে ময়লাটা, এর মধ্যে যে আকর্ষণ বলটা, সেটা কমিয়ে দেওয়া। এটাকে সারফেস টেনশন বলে। তোমরা যখন সারফেস টেনশন কোনো স্যার পড়াবেন, আমরা যখন আবার সারফেস টেনশনের কোনো ভিডিও আমরা নিয়ে আসবো, সেখানে দেখাবো যে এই ময়লাটা ওই ডিটারজেন্টের কারণে, সারফেস টেনশনের কারণে আকর্ষণ বলটা কমে যাচ্ছে। তাহলে যখনই আমি তাকে ঘুরিয়ে দেবো, সেন্ট্রিফিউগাল ফোর্সটা যখন জেনারেট করে যাবে, তাহলে সে ময়লার যে কণাটা ছিটকে বেরিয়ে যাবে। বুঝতে পারলাম? এটাই হচ্ছে ওয়াশিং মেশিনের সেন্ট্রিফিউজের কাজ। সেন্ট্রিফিউজ, ওয়াশিং মেশিন একটা সেন্ট্রিফিউজ। কোথা থেকে টার্মটা এলো? এই সেই সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেই সেন্ট্রিফিউগাল ফোর্স, এই সেই সেন্ট্রিফিউগাল ফোর্স।
ক্লিয়ার? বেশ, তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্সের ভ্যালু কি, কোথা থেকে ত্বরণটার উৎপত্তি হলো সেটাও বুঝলাম। সেই ত্বরণের আবার দুটো পার্ট থাকে, একটা রেডিয়াল পার্ট আর একটা ট্যানজেন্সিয়াল পার্ট, এবং আলটিমেটলি ত্বরণটা কি পাই না ট্যানজেন্সিয়াল ত্বরণের স্কোয়ার বা রেডিয়াল স্কোয়ার। এই এটির ভ্যালুটা তুমি বলবে যে স্যার তাহলে এখানটা একটু ডিসকাশন করে দিই, একটু সামান্য, বেশি না সামান্য। কিরকম না, এটা আমি লিখেছিলাম এটি স্কোয়ার প্লাস এ আর স্কোয়ার। এই এটির ভ্যালুটা হচ্ছে আর আলফা, আর এ আর এর ভ্যালুটা হচ্ছে ওই যে ভি স্কোয়ার বাই আর। একটু আগে যে ভ্যালুটা করে গেল সেটা রেডিয়াল, আর এটা ট্যানজেন্সিয়াল ভ্যালুটা হচ্ছে আর আলফা। ঠিক আছে, পরবর্তীকালে যখন আমরা অঙ্কে যাব, নিউমেরিক্যাল পোর্শনে ঢুকবো, তখন দেখতে পারবে এই 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 ফর্মুলাটার গুরুত্বগুলো তখন বুঝতে পারবে যে কিভাবে সেগুলোকে আমরা ইউটিলাইজ করছি। বেশ, তাহলে আমরা সেন্ট্রিফিউজের একটা উদাহরণ দিলাম, আমরা কৃত্রিম উপগ্রহের উদাহরণ দিলাম। আরেকটা উদাহরণ দিয়ে দিই, যেটা হচ্ছে এই যে গাড়ি, আমাদের চার চাকা বলো বাইক বলো সব যাই তো, অনেকেই আমরা চলেছি দেখেছি, বাসও চলে, তো প্রত্যেকটা ইঞ্জিনে চলে। তো ইঞ্জিনের কি থাকে, একটা স্পিন্ডল থাকে, তার সঙ্গে কিছুটা আর্মেচার করে দুটো ডাম্বেলের মতো দেখতে জিনিস লাগানো থাকে। তো গাড়িটা যখন মোশনে যায়, ফোর্সে এই ধরো এই অ্যাক্সিসটা ইঞ্জিনের ওপর নামা করছে, তো এই ওপর নামা করার ফলে এই যে ডাম্বেল শেপ যে জিনিস দুটো লাগানো রয়েছে সেগুলোকেও ওপর নিচ করছে। তার ফলে কি হচ্ছে, একটা মোমেন্টাম জেনারেট করছে, অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই অ্যাঙ্গুলার মোমেন্টাম টার্মটা যখন রিজিড বডি মোশন পড়বে, সিস্টেম অফ পার্টিকেল রিজিড বডি মোশন, যখন আমরা নেক্সট চ্যাপ্টার যেটা আছে সেটা যখন আমরা আসবো, তখন আবার এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো। কিরকম না, স্পিন্ডলে যখন আমরা অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা জেনারেট করে। আচ্ছা, এবার তুমি বলবে যে বাসটা যদি তার অ্যাক্সেলারেশন কমিয়ে দেয়, অর্থাৎ ফোর্সটা কমিয়ে দিল, ড্রাইভার যে দেখবে এদিকে পা দিয়ে একটা চেপে থাকে, সেটা অ্যাক্সেলারেশন জেনারেট করে, ধরে যাক বাসটাকে নিউট্রাল করে দেওয়া হলো, তাহলেও দেখবে বাসটা কিছুক্ষণ চলে। তুমি যেমন রৈখিক বেগ উৎপন্ন করার জন্য একটা রৈখিক মোমেন্টাম, মানে একটা ভরবেগ জেনারেট করার জন্য যেমন লং জাম্প দাম বেশ কিছুটা দৌড়ে এসে তারপর ঝাঁপ দিচ্ছ, বা একটা ফুটবলে লাত মারবার সময় তুমি একটা এরকম ভাবে লাত মারলে যত না বলটা যাবে, তুমি কিছুটা দৌড়ে এসে লাত মারো, দেখো বলটা আরো বেশি দূরে যাবে। তুমি ব্যাটে করে এমনি করে বলটাকে মারো, যতটা দূরে যাবে, তুমি ব্যাটটাকে এমনি করে মারো, আরো বেশি দূর যাবে, কারণ একটা মোমেন্টাম জেনারেট করানো হচ্ছে। ঠিক তেমনি ওই যে ইঞ্জিনের অ্যাক্সেসের সঙ্গে, যেটাকে সিলিন্ডার বলি, সেই সিলিন্ডারের যে ফাংশনটা, তো সেখানে যে ডাম্বেল সেটটা লাগানো থাকে তারও ফাংশনটা কিন্তু অনেকটা এরকমই, অর্থাৎ মোমেন্টামটা জেনারেট করা। বাসটা নিউট্রাল হয়ে গেল, সে কিছুটা যাবে, ঠিক আছে, আস্তে আস্তে বেগটাকে হ্রাস করবে। না হলে কি হতো, যদি ওটা না দিতাম তাহলে কি হতো, বাসের ইঞ্জিনও বন্ধ, অর্থাৎ স্টার্ট যদি বন্ধ হয়ে যায়, বাসটা ধপ করে ওইখানে দাঁড়িয়ে যেত, আর বাসের প্যাসেঞ্জারগুলো সব ছিটকে বাইরে বেরিয়ে যেত। তো এটার মানে ইউটিলিটিটা হচ্ছে এটাই। তো ঠিক সেরকম মানে এই ধরনের আমাদের প্রচুর এক্সাম্পল আমাদের বাস্তবিক জীবনে রয়েছে। 43 মিনিট। তো এরপরে আমরা যে পার্টটায় আমরা আসবো, সেটা হচ্ছে, টাইম খুবই শর্ট, বোঝাবার আর একটু চেষ্টা করি। সেটা হচ্ছে যে তাহলে এর এই কি, তোমরা একটা সাইক্লিস্ট, ধরো সাইকেল চালাচ্ছ, আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, আরো অনেক আসবে, যে একটা চার চাকা কখন স্লিপ করে, একটা চার চাকা গাড়ি যাচ্ছে কখন উল্টে যায়, এরকম ভাবে টপল করে যায়, টপলিং বলে, কখনো চার চাকা গিয়ে দেখে স্লিপ করে, দেখবে তোমরা বাইকে দেখবে স্লিপ করে, আবার এরকম ভাবে জাম্প করে, দেখবে মানে বাইকটা অ্যাক্সিডেন্ট হলো বা চার চাকাটা অ্যাক্সিডেন্ট হলো, দেখবে এরকম ভাবে টপল করে যায়, এটা টপলিং বলে। আবার বাইক ট্রেন করে গেল, ধর এটা বাইক এরকম ভাবে গেল, এটাকে স্লিপ করা বলে। তো সেই এক্সাম্পল গুলো আমরা পরে করবো। আপাতত একটা সাইক্লিস্টের, তোমরা সবাই সাইকেল চালাও, একটা এক্সাম্পল নিয়ে নি, দিয়ে আজকে শেষ করবো। সেটা হচ্ছে, ধরে যাক এটা একটা সাইক্লিস্ট, তুমি আছো এখানে, তাহলে তোমার মাটির সঙ্গে একটা অ্যাঙ্গেল, ধরো একটা অ্যাঙ্গুলার পথে তুমি যাচ্ছ, তুমি কি স্ট্রেট এমনি করে গিয়ে ঘুরে যাও না, তুমি দেখবে একটু হালকা হেলে গিয়ে ঘোরো। সেই যে যতটা অ্যাঙ্গেল, যতটা এই যে আমি হেলে গেলাম সাইকেলটা চালাচ্ছি, যতটা আমি হেলে গেলাম, সেই অ্যাঙ্গেলটা মাটির সঙ্গে অ্যাঙ্গেলটা আমার থিটা, সেটা হচ্ছে থিটা, হলো? তাহলে বেশ, আমার সাইকেল তার যে চাকা, তার যে সেন্টারটা আছে, ধরে নিচ্ছি এটাই, তুমি বসে আছো, গোটা সাইকেলের ভর, তোমার ভর সব মিলিয়ে আমি ধরে নিলাম এম, তুমি এরকম ভাবে ঘুরছো, অর্থাৎ রাস্তাটা এরকম ভাবে ব্যাকা, ঠিক আছে, তুমি এরকম ভাবে ঘুরছো, তাহলে এইদিকে কি হবে, একটা সেন্ট্রিফিউগাল ফোর্স নিশ্চয়ই জেনারেট করবে, তাই তো? কত, এম ভি স্কয়ার বাই, ধরে যাক তোমার বেগটা ভি ছিল,
সাইকেলটা নিয়ে তুমি ভিবেগে আসছিল, তোমার ভর, সাইকেলের ভর সব মিলিয়ে এম, আর যে বৃত্তাকার পথে তুমি মানে ঘুরছো তার রেডিয়াসটা কত, তাহলে হলো এম ভি স্কোয়ার বাই আর সেন্টিমিটার ফোর্স, তাই তো? বেশ, সাইকেলটার একটা ওজন আছে, তোমার একটা ওয়েট আছে, তো কত, সেটা হচ্ছে এমজি। আমি এই যে রাস্তাটার ব্যাকাটা এটা একটু মুছিয়ে দিই, তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে, নাহলে একটু ক্লামজি হয়ে যাচ্ছে। বেশ, এটা হলো। তাহলে প্রত্যেকটা বস্তু কি করে না, এই যে চাকাটা যার সঙ্গে মাটির সঙ্গে স্পর্শ করে আছে, এ একটা যদি বল, তার তো একটা ওয়েট আছে, মানে একটা বল দিচ্ছে, তাহলে বল যদি একটা ক্রিয়া করে তাহলে তার একটা রিঅ্যাকশনাল ফোর্স অবশ্যই ক্রিয়া করবে। এই চ্যাপ্টারে ঠিক আগে দেখবে ফ্রিকশন আছে, কোনো বডি তার যদি ভর থাকে তাহলে তার একটা রিঅ্যাকশনাল ফোর্স থাকবে। তাহলে বস্তুটার গতি যদি এদিকে হয়, তাহলে এই যে বস্তু এবং মাটি বা যা বলবে যে সারফেসটার সঙ্গে কন্ট্যাক্টে আছে, সেখানে একটা কি হয়, বিপরীতমুখী বলের বিপরীতমুখী একটা বল ক্রিয়া করে, যেটাকে কি বলি আমরা, ফ্রিকশনাল ফোর্স বা ঘর্ষণ বল। এই ঘর্ষণ বলটা কি না, ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এই যে রিঅ্যাকশনাল ফোর্স আর, এইটা হচ্ছে সেই রিঅ্যাকশনাল ফোর্স আমাদের কাছে এখন ক্লিয়ার। সেই রিঅ্যাকশনাল ফোর্সটা এইটার সঙ্গে হচ্ছে এটা। কিন্তু বস্তুর ওজন তো আমরা জানি সবসময় পারপেন্ডিকুলারলি কাজ করে, তাহলে দেখো এখানে বস্তু, সাইকেল, তোমার সমস্ত কিছু ওজন এদিকে কাজ করছে, রিঅ্যাকশনাল ফোর্সটা কিন্তু মাটি দিচ্ছে এরকম ভাবে, তাহলে তো আনস্টেবল, তুমি পড়ে যাবে, তো উল্টে যাবে। তুমি কি উল্টে যাচ্ছ না, কারণ কি না, এই রেডিয়াসটা তখন এই যে রিঅ্যাকশনাল ফোর্সটা দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে। ক্লিয়ার? ছবিটা একটু পরিষ্কার করে দিই, তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের। এই সাইকেল, এই রিঅ্যাকশনাল ফোর্স, এই ওজন, এই হচ্ছে এম ভি স্কয়ার বাই আর সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়, তাহলে এই অ্যাঙ্গেলটা থিটা, তাহলে এটা আর কস থিটা, এদিকটা আর সাইন থিটা। আমরা যদি এই ফটোটা মুছে দিই, তাহলে কি পাচ্ছি, আমরা জানি যে কোন একটা বস্তু সামঞ্জস্যপূর্ণ থাকবে বা সিমেট্রিক্যাল থাকবে বা সে সাম্যাবস্থায় থাকবে। কখন সাম্যাবস্থায় থাকবে, তার টোটাল ফোর্স যখন তার জিরো হবে। তো জিরো কখন হয়, দেখো আর সাইন থিটা মাইনাস এম জি, ওয়াই অক্ষ বরাবর বল সব জিরো, এক্স অক্ষ বরাবর বলগুলো দেখো আর কস থিটা মাইনাস এম ভি স্কয়ার বাই আর ইকুয়াল টু জিরো। সাম্যাবস্থানের শর্তই এটা। কি সাম্যাবস্থানের শর্ত, এক্স অক্ষ বরাবর সমগ্র বলগুলোর সমষ্টি শূন্য হয়, ওয়াই অক্ষ বরাবর সমগ্র বলগুলোর সমষ্টি শূন্য হয়। যদি এখনো না হয়ে থাকে পরে হবে, জানবে যে এক্স অক্ষ বরাবর সমগ্র বলগুলোর সমষ্টি যদি শূন্য হয়, ওয়াই অক্ষ বরাবর সমগ্র বলগুলোর সমষ্টি যদি শূন্য হয়, সেই বস্তু সাম্যাবস্থায় থাকবে, অর্থাৎ সে উল্টে যাবে না। যে সাম্যাবস্থার মধ্যে সে বিলং করছে সেটার মধ্যেই থাকবে। তাহলে এখানেও তাই হচ্ছে। তাহলে জিরো যদি হয়, তাহলে কি লিখতে পারি আমরা, আর সাইন থিটা ইকুয়ালস টু এমজি, আর কস থিটা ইকুয়ালস টু এম স্কয়ার বাই আর। এখানে আমি করে দিচ্ছি, দুটোকে ভাগ করে দাও, কি পাবে, tan থিটা ইকুয়ালস টু mg বাই mv স্কয়ার, উপরে আর গেল, m টা কেটে গেল, দ্যাট ইজ tan থিটা ইকুয়ালস টু আর জি বাই বি স্কয়ার। অনেকে দেখবে বইয়ে দেখবে অ্যাঙ্গেলটা পারপেন্ডিকুলারের সঙ্গে নেওয়া আছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা করছে এখানে, তখন দেখবে এটা ঠিক উল্টে যাবে, ভি স্কয়ার বাই আর জি হবে। এটা ভেবো না, অ্যাঙ্গেলটার দিকে লক্ষ্য রাখো যে আমি অ্যাঙ্গেলটা কার সঙ্গে নিয়েছি। মাইন্ড ইট, এটা খুব গুরুত্বপূর্ণ। অনেকেই ভুল করো তোমরা লিখতে গিয়ে, অ্যাঙ্গেলটা কার সঙ্গে আছে সেই জন্য এরকম এসছে। আমি যদি অ্যাঙ্গেলটাকে এরকম নিতাম, এই সাইকেলে ধরো, এই সাইকেলের চাকাটা ধরো এখানে আছে এরকম ভাবে, এটা আটটা যাচ্ছিল, ধরে নাও আমি যদি অ্যাঙ্গেলটা, এই যে চাকাটা যার সঙ্গে অ্যাঙ্গেলটা হয়ে আছে, আমি তো এর সঙ্গে অ্যাঙ্গেলটা নিয়েছিলাম, এই যে আমি যদি না নিয়ে আমি এর সঙ্গে নিতাম, তাহলে আমার এটা থিটা হতো। এটা থিটা হলে কি হতো, ও এটার এমজি, ঠিক আছে, এটা হচ্ছে এটার আর, তাহলে এটা হচ্ছে আর কস থিটা, এই দিকটা হতো আর সাইন থিটা, ঠিক আছে। তখন দেখো এর ব্যাপারটা উল্টে যেত, তখন আর সাইন থিটা ইকুয়ালস টু এম স্কয়ার বাই আর হতো, আর কস থিটা ইকুয়ালস টু এমজি হতো। তখন এটা উল্টে যেত, তখন tan থিটার ভ্যালুটা আসতো ভি স্কয়ার বাই আর জি। ক্লিয়ার? পরে যখন ফ্রিকশন পড়বো, এই tan থিটার ভ্যালুটা পরে দেখানো হবে যে এটার ভ্যালুটা মোর অর লেস
যে এটা মিউর সঙ্গে সমান হয় সেটা পরে দেখতে পাবে। তখন এই ট্যান থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করবে তুমি সাইকেলটা নিয়ে উল্টে, অর্থাৎ কতটা অ্যাঙ্গেল পর্যন্ত তুমি গেলে তুমি পড়ে যাবে না, সেটা ডিপেন্ড করবে এই ট্যান থিটা অ্যাঙ্গেলের উপর। এখন এই ট্যান থিটাটা কতটা তুমি ঝুঁকে যাবে, কতটা অ্যাঙ্গেলটা ঝুঁকবে না, তার ডিপেন্ড করবে তুমি কতটা রেডিয়াস পথে ঘুরছো সাইকেলটা নিয়ে, তোমার বেগ কত আছে। সেটা এবার টার্নিং এর সময় আমরা সবসময় দেবো হাতে ব্রেক করে দিই, দিয়ে স্পিডটাকে কমিয়ে নিই। স্পিডটাকে কমালে কি হবে, থিটাটা বাড়বে, স্পিডটা কমালে অ্যাঙ্গেলটা বাড়বে, এই যে অ্যাঙ্গেলটা বাড়বে, তাই তো। অর্থাৎ আমার কম ঘুরতে হবে। দেখবে যারা স্পিডে মোটরসাইকেল চালায়, ওই মোটরসাইকেলের জিপি যে রেস গুলো হয় দেখেছো, যখন দেখবে টার্নিং পথে যাচ্ছে দেখবে একদম মোটরসাইকেলটা এরকম ভাবে হিলে গেল, তবু দেখবে পড়ে না, তার কারণটাই হচ্ছে এটা। ক্লিয়ার? বেশ, ধন্যবাদ। আজকে এই পর্যন্ত। হ্যাঁ, বলে রাখি, এর মাঝখানে যদি কোনো কোশ্চেন আসে, যতটা আমরা পড়ালাম আজকে পড়া হলো, এর মাঝখানে যদি কোনো কোশ্চেন তোমাদের থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আরেকবার আমাদের এই ওয়েব একাডেমিয়ার যে প্রচেষ্টা, আমাদের এই যে প্রচেষ্টা, সর্বোপরি আমাদের বিদ্যার্থী বয়েজ হাই স্কুলের মাস্টারমশাই পার্থপ্রতিম দেবনাথ মহাশয়ের যে প্রচেষ্টা, এর সফলতা অবশ্যই তোমরা পাবে। সুফলটা অন্ততপক্ষে বুঝতে পারছো কি সুফল। ভবিষ্যতে তোমরা সাবস্ক্রাইব করো, আরো তোমার বন্ধু বান্ধবদের বলো সাবস্ক্রাইব করতে। এই ধরনের আরো ভিডিও আমরা দেবো, প্রতিনিয়ত চলবে। ক্লাস 8 থেকে আমাদের মাস্টার ডিগ্রি পর্যন্ত এই প্রোগ্রামটা চলছে। আমি জীবন কুণ্ডু, হেডমাস্টার মশাই, রায়না হাই স্কুল। আমি শুধু 11-এর একটা ছোট্ট টপিকের উপর আলোচনা করলাম। যদি কোনো অংশে কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে দেবে, আমি তার উত্তর দেবো। নমস্কার।